নতুন করোনার ঝুঁকি নিয়েই ব্রিটেন থেকে সিলেটে নেমেছেন ১৬৫ যাত্রী। কোভিড নেগেটিভ সনদ থাকায় ছাড়া পেলেন সবাই। পদ্মা সেতুতে যান চলাচলে অপেক্ষা করতে হবে আরও ১ বছর। আরেক দফা বাড়ছে প্রকল্পের মেয়াদ। মূল সেতুর পাশাপাশি এগিয়ে চলছে সংযোগ সেতুর কাজ। দুর্ঘটনার ঝুঁকি নিয়েই প্রতিদিন হাজার হাজার পর্যটক নামছেন সেন্ট মার্টিনে। জরাজীর্ণ জেটি যে কোনো সময় ভেঙে পড়ার শঙ্কা। এবং করোনার ধাক্কায় দেশে নতুন করে দরিদ্র প্রায় ২ কোটি মানুষ। বেড়েছে কোটিপতির সংখ্যাও। এমন আয় বৈষম্যকে নিষ্ঠুর বলছেন পরিকল্পনা মন্ত্রী। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল। করোনার নতুন সংক্রমণে যখন বিপর্যস্ত ব্রিটেন, তখন সিলেটে ফিরেছেন ১৬৫ জন প্রবাসী। ঢাকায় অবতরণের কথা রয়েছে আরও ৩৭ জনের। এই মুহূর্তে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার ইকরামুল কবির, আর ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার হাজেরা শিউলি। সরাসরি যোগ দিচ্ছি তাদের সঙ্গে। শুরুতেই যাব ইকরামের কাছে। ইকরাম, ধন্যবাদ জুবায়ের। ১৬৫ জন যাত্রী নিয়ে নির্ধারিত সময়ের আগেই, অর্থাৎ ১ ঘন্টা প্রায় ৮ মিনিট আগেই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করেন বিমানের BG202 ফ্লাইটটি। এবং ২০৫ জন যাত্রী ছিল সব মিলিয়ে। ১৬৫ জনকে সিলেটে নামিয়ে দিয়ে ৪০ জন যাত্রী নিয়ে সোয়া ১০টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যান। এবং সোয়া ১১টার সময় যাওয়ার কথা ছিল, কিন্তু ১ ঘন্টা আগেই ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যান। তবে যে কথাটি বলে রাখছি যে ১৬৫ যে যাত্রীরা এসছে তারা সবার কাছে কিন্তু কোভিড-19 নেগেটিভ সার্টিফিকেট রয়েছে এবং তারা এখানে প্রদর্শন করেছেন। এখানে আমার যাত্রীরা যেটা বলেছেন, হিথ্রো বিমানবন্দরে তাদেরকে 2টো সার্টিফিকেট নিয়ে ঢুকতে হয়েছে। একটা সার্টিফিকেট হিথ্রো বিমানবন্দরে তারা দিয়েছেন এবং আরেকটি সার্টিফিকেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দিয়েছেন। সব কিছু মিলিয়ে এখানে বিমানের ব্যবস্থাপক রয়েছেন এবং স্বাস্থ্যকর্মীরা রয়েছেন, সবাই রয়েছেন, সেনাবাহিনী রয়েছেন। সেনাবাহিনী থাকার একমাত্র কারণ হচ্ছে কি, এখানে যারা কোভিড-19-এর নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যারা আসেন না, তাদেরকে কোয়ারেন্টাইনে নেওয়ার জন্য সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে তারা কোয়ারেন্টাইনে তারা যাবেন। কিন্তু এখন পর্যন্ত কোনো যাত্রীকে কোভিড-19 নেগেটিভ সার্টিফিকেট ছাড়া পাওয়া যায়নি। অর্থাৎ ১৬৫ জন যাত্রী কোভিড-19 নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছেন এবং তারা ইতিমধ্যে প্রায় চলে গিয়েছেন। কিছু যাত্রী ভিতরে রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। কিছু যাত্রীর ব্যাগেজ তোলা হচ্ছে গাড়িতে। এবং একটু বলে রাখা প্রয়োজন, অনেক যাত্রীর সাথে আমরা কথা বলেছি। কিছু যাত্রী বলেছে ব্রিটেনে যে ভয়াবহ পরিস্থিতি, করোনার ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচার জন্য তারা বাংলাদেশে চলে এসেছেন। একজন প্রায় বাংলাদেশি টাকায় ১৫,০০০ টাকা ২০,০০০ টাকা খরচ করে কোভিড-19-এর সার্টিফিকেট নিয়েছেন এবং সার্টিফিকেট নিয়ে তারা হিথ্রো এয়ারপোর্টে বিমানে উঠেন। এবং বিমানের যারা ছিলেন তাদের সাথে আমি কথা বলেছেন, বা অনেক যাত্রীর সাথে কথা বলেছেন, তারা সন্তুষ্ট বিমান বাংলাদেশের যে যাত্রা এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যে ব্যবস্থাপনা এবং হেলথ যে ডেস্ক আছে, তবে হেলথ ডেস্কে তাদের একটা দাবি ছিল যে হেলথ ডেস্ক যদি আরও বাড়িয়ে দেওয়া যেত, তাদের এই ঝক্কি ঝামেলা বা তাদের কিউটা একটু কমে যেত। সব কিছু মিলে শান্তি শৃঙ্খলাভাবে এই যাত্রীরা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের বিভিন্ন গন্তব্যে দিকে রওনা দিয়েছেন। এই মুহূর্তে আছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমাদের সহকর্মী হাজেরা শিউলি। আমি চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ ইকরাম। কিছুক্ষণ আগেই কিন্তু সিলেট থেকে বাংলাদেশ বিমানের লন্ডন ফেরতের যে ফ্লাইটটি এসেছে, সেটি কিছুক্ষণ আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বলে বিমানের অপারেশন বিভাগ থেকে আমাদের নিশ্চিত করেছে। এবং আমরা জানতে পেরেছি যে ওই ফ্লাইটে মোট ২০২ জন যাত্রী লন্ডন থেকে এসেছেন। তার মধ্যে ১৬৫ জন যাত্রী কিন্তু এরই মধ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তারা নেমেছেন এবং সেখানে যাবতীয় পরীক্ষার পর তাদেরকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এবং ঢাকায় যেসব যাত্রী ৩৭ জন যাত্রী, তাদের ক্ষেত্রেও যাদের আসলে সার্টিফিকেট থাকবে না, করোনা নেগেটিভ সার্টিফিকেট, তাদের প্রসিডিউর অনুসারে আশকরা হজ ক্যাম্পে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়ার কথা। এবং আমরা জানতে পেরেছি আসলে সব যাত্রী কিন্তু করোনা নেগেটিভ সনদ নিয়ে এসেছেন। এবং এখানে আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আসলে
সাম্প্রতিক সময়ে যে লন্ডনে যে নতুন ধরনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এবং যেটি খুব দ্রুত সংক্রমণের গতি যেটি খুব বেশি এবং সে কারণে কিন্তু সারা বিশ্ব বিভিন্ন ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে এবং অনেক দেশই কিন্তু ইতিমধ্যে 50টির মতো দেশে যুক্তরাজ্যের সাথে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। তো সে কারণে কিন্তু লন্ডন ফেরত যাত্রীদের ক্ষেত্রে সরকার বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে এবং এরই মধ্যে কিন্তু বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে যে আমাদের দেশে যেন এই যে নতুন করোনা ভাইরাস যেটি শনাক্ত হয়েছে সেটি যেন সংক্রমণ ছড়াতে না পারে, সেজন্য যেন লন্ডন ফ্লাইটটি বন্ধ করে দেওয়া হয়। তবে এখনও কিন্তু এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং সরকারি বিভিন্ন পর্যায় থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে যে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তবে লন্ডন ফেরত যাত্রীদের মাধ্যমে যাতে নতুন করে ভাইরাসটি আমাদের দেশে ছড়িয়ে পড়তে না পারে সে কারণে যে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা সব ধরনের ব্যবস্থায় তারা নিচ্ছেন এবং বিমানবন্দরে লন্ডন ফেরত যাত্রীদের জন্য পৃথক লাইন করে তাদের হেলথ স্ক্রিনিং বা তাদের যে পরীক্ষা খুঁটিনাটি তথ্য নেওয়া এবং কারো যদি কোনো ধরনের সন্দেহজনক কোনো উপসর্গ থাকে তাহলে তাদেরকে আলাদা করে পরীক্ষা করে এবং পরীক্ষা করার ব্যবস্থা করা হয়েছে, সব ধরনের ব্যবস্থায় নেওয়া হবে। এবং আপনারা জানেন যে গতকাল কিন্তু আশকোনা হজ ক্যাম্পে যেটি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার সেখানে কিন্তু PCR ল্যাব টেস্ট স্থাপন করা হয়েছে এবং যারা এখানে সনদ নিয়ে আসবেন না এবং সেসব যাত্রীদেরকে যারা ওখানে থাকবেন তাদেরকে কিন্তু সেখানে পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে গতকাল থেকে। এবং এই ক্ষেত্রে ইউরোপের যাত্রীদের জন্য কিন্তু 7 দিন বাধ্যতামূলক সেখানে কোয়ারেন্টিনে থাকতে হবে। তবে অন্যান্য দেশের যাত্রী যারা করোনা সনদ নিয়ে আসবেন না তাদের ক্ষেত্রে 3 দিন। তো গতকাল স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন যে সরকার এই বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে কিন্তু সর্বশেষ ব্যবস্থা নেওয়া হবে। তবে আপাতত কিন্তু এখনো লন্ডন ফেরত যাত্রীদের লন্ডন ফ্লাইট বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আপনারা জানতে সপ্তাহে 2টি ফ্লাইট লন্ডন থেকে আসে এবং যায় এবং সোম এবং বৃহস্পতিবার লন্ডন থেকে বাংলাদেশ বিমান একটি ফ্লাইট সরাসরি আসে। এছাড়া কিন্তু বিভিন্ন এয়ারলাইন্স টার্কিশ এমিরেটস এবং কাতার এয়ারলাইন্সও কিন্তু তাদের দেশ হয়ে লন্ডন যাত্রীদেরকে কিন্তু নিয়ে আসে। তো এই যে ট্রানজিট যাত্রী তাদের ক্ষেত্রেও কিন্তু সিভিল এভিয়েশনের চেয়ারম্যান বলেছেন যে সেসব এয়ারলাইন্সে বলা হয়েছে যাত্রীদের তালিকা তাদেরকে দেওয়ার জন্য এবং তাদের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। জুবার, এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ। 2 শতাধিক যাত্রী নিয়ে লন্ডন থেকে প্রথমে সিলেট এরপর ঢাকায় অবতরণ করেছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। সিলেট থেকে আমাদের সঙ্গে যোগ দিয়ে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির। এরপর ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী হাজেরা শিউলি। চট্টগ্রামে রাষ্ট্রপতি কুচকাওয়াজ এবং 79তম BMA লং কোর্সের সমাপনী অনুষ্ঠান চলছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে ভাটিয়ারি বাংলাদেশ মিলিটারি একাডেমিতে আছেন সহকর্মী কমল দে। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। কমল। ধন্যবাদ ফয়সাল। রাষ্ট্রপতি কুচকাওয়াজ এবং 79তম BMA লং কোর্সের সমাপনের যে আজকে আয়োজন, সে আয়োজন কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়েছিলেন। তিনি নবীন সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে দেশপ্রেমী নিয়ে কাজ করার জন্য আহ্বান যেমন জানিয়েছেন, ঠিক তেমনি তার পরিবার নিয়ে তিনি কথা বলেছেন। বিশেষ করে শেখ কামাল এবং শেখ জামাল সেনাবাহিনীতে ছিলেন এবং সেনাবাহিনীকে তারা যে দায়িত্ব পালন করতেন সেগুলি তিনি যেমন স্মৃতিচারণ করেছেন, তেমনি 71 সালে বীর মুক্তিযুদ্ধে সেই স্মৃতিচারণ করেছেন এবং একই সাথে সেই দেশপ্রেম নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তিনি নবীন সেনা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ জানেন যে 79তম যে BMA লং কোর্স, সেই লং কোর্সে মোট 120 জন ক্যাডেট রয়েছেন। এর মাঝে বাংলাদেশি রয়েছেন 116 জন ক্যাডেট, তারা আজকে অফিসার হতে যাচ্ছেন এবং আর বাকি রয়েছেন 3 জন রয়েছেন প্যালেস্টাইন এবং 1 জন রয়েছেন শ্রীলঙ্কান। এর মাঝে বাংলাদেশি 116 জন ক্যাডেট আজকে অফিসার হয়েছেন, তার মধ্যে 102 জন ছিলেন পুরুষ এবং 14 জন ছিলেন নারী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু তার বক্তৃতায় যে একটি কথা বলেছেন যে নারী অফিসারদেরকে ওই দেশপ্রেমী যে এগিয়ে আসছে সেটি তিনি সাধুবাদ জানিয়েছেন। তিনি দেশপ্রেম নিয়ে কাজ করার জন্য নবীন সেনা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজকের যে BMA লং কোর্স 79তম লং কোর্সের সমাপনী কুচকাওয়াজে ঢাকা থেকে সংযুক্ত হচ্ছেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ চট্টগ্রামেই ছিলেন সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ, তিনি এখনো আছেন এবং এখন যে সমাপনী যে কুচকাওয়াজে সেই সংসদটি হলো যারা নবীন সেনা কর্মকর্তা যারা আজকে অফিসার পদমর্যাদা পাচ্ছেন তাদের কিন্তু যারা তাদের কুচকাওয়াজ শেষ করে তারা নিজ অবস্থানে ফিরে গেছেন। এখন রয়েছেন নবীন যারা ক্যাডেট রয়েছেন তারা এখন একটু যেটি বিষয় হচ্ছে যে অফিসার যে নিয়োগ হয়েছে তারা আজকে এই যে তাদের যে টুপি ছুঁড়ে উল্লাস প্রকাশ করছে, এটি একটা আসলে একটি ঐতিহ্যগত এরকম যে লং কোর্স যারা পাশ করে যারা অফিসার হিসেবে যে ক্যাডেট আজকে অফিসার হয়েছেন তাদের যে আজকে কুচকাওয়াজটি সমাপন হলো, তাদের অফিসার হিসেবে যে তাদের যে পদমর্যাদা সেটি তারা উপভোগ করছেন, তারা আনন্দ উল্লাস করে তারা এটা উদযাপন করছেন। এটা একটা আসলে রীতি, যে লং কোর্সের যে সমাপনের যে রীতি, সেই রীতির একটি রীতি হলো তারা কুচকাওয়াজ শেষ করে ফিরে যাবেন, ফিরে যাওয়ার পর তারা বেলুন উড়বেন এবং সেখানে উল্লাস ধ্বনি দেবেন
করবেন এবং তারা যে টুপি থাকে সেই টুপিটি তারা উড়িয়ে তারা উল্লাস প্রকাশ করবেন। এখন যারা নবীন অর্থাৎ যারা ক্যাডেট রয়েছেন জুনিয়র ব্যাটালিয়ন যাদেরকে বলা হয়, সেই জুনিয়র ব্যাটালিয়নরা কিন্তু তারা দ্রুত গতিতে মার্চ করে তারা তাদের অস্ত্র তাদের যে আজকে কুচকাওয়াজ সেটি শেষ করবেন। সকালে কিন্তু যে এখানে বলা যায় যেটি প্যারেডের যে একটি অংশ সেটি ঐতিহ্য হলো পথপথে ঘোড়া দিয়ে যিনি প্যারেড যে কমান্ডার রয়েছেন তিনি প্রবেশ করেন। এরপর যারা ব্যাটালিয়ন রয়েছে সিনিয়র ব্যাটালিয়ন এবং জুনিয়র ব্যাটালিয়ন রয়েছেন তারা কিন্তু প্যারেড ময়দানে প্রবেশ করেন। এই প্রক্রিয়া চলে আসছে। এখন তার সমাপনীটি অংশ শেষ হলো। সেই সমাপনীটিতে যারা আজকে অফিসার যে ক্যাডেট 120 জন ক্যাডেট যারা অফিসার পদমর্যাদা পেয়েছেন তারা তাদের কুচকাওয়াজ শেষ করে ফিরে গেছেন, তারা বেলুন উড়িয়েছেন, উল্লাসধ্বনি করেছেন। এখন যারা নবীন ক্যাডেট রয়েছেন তারা তারা দ্রুত গতিতে তারা কুচকাওয়াজ করে তাদের শেষ করবেন। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল যে রাষ্ট্রপতি কুচকাওয়াজ এবং 79তম বিএমএ লং কোর্সে যে সমাপনী কুচকাওয়াজ চলছে। কিছুক্ষণ আগে ঢাকা থেকে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়েছিলেন এবং তিনি নবীন সেনা কর্মকর্তা দেশপ্রেম নিয়ে কাজ করার যে আহ্বান জানিয়েছেন তার সর্বশেষ। চট্টগ্রামের ভাটিয়ারি বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে জানাচ্ছিলেন সহকর্মী কমল দে। স্থানীয় দু একটি প্রতিষ্ঠানকে সুরক্ষা দেওয়ার নামে স্টিল পণ্যের আমদানিতে বাড়তি শুল্ক আরোপের কারণে এ খাতে বিপর্যয়ের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, আমদানি শুল্কায়নে পণ্যের মূল্য নির্ধারণ থেকে শুরু করে বিক্রি পর্যায়ে বাড়তি ভ্যাটের চাপে পড়েছেন তারা। বাংলাদেশ আয়রন অ্যান্ড স্টিল ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের অনলাইন ভ্যাট রিটার্নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রকল্প পরিচালক বলেন, সহজ করা হচ্ছে সব রকম রিটার্ন দাখিল পদ্ধতি। বিভিন্ন পণ্য ও সেবায় ক্রেতার দেয়া মূল্য সংযোজন কর ভ্যাট সরকারি কোষাগারে জমা দেয়া এবং ফাঁকি রোধে অনলাইন পদ্ধতি চালু করেছে এনবিআর। ব্যবসা প্রতিষ্ঠানকে ইএফডিতে যুক্ত করতেও চলছে কার্যক্রম। এরই অংশ হিসেবে বুধবার রাজধানীর ওয়ারীতে বাংলাদেশ আয়রন অ্যান্ড স্টিল ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্যরাও যুক্ত হন অনলাইন ভ্যাট রিটার্নে। অনুষ্ঠানে ব্যবসায়ী নেতারা বলেন, আমদানি নির্ভর এ খাতে ব্যবসায়ীরা নানা রকম শুল্ক ও কর জটিলতায় পড়েছেন। কোনো মাল যদি আমরা $400 কিংবা $500 আনি, আমাদের অ্যাসেসমেন্ট ভ্যালু হয় $650। বাস্তবিক পক্ষে স্টিলে 10 থেকে 20% বেশি ভ্যালু এডিশন হয় না। করোনাকালীন সময়ের মধ্যে গভর্নমেন্ট আমাদের উপরে 15% আরডি বসায় দিয়েছে, যাতে প্রায় 10,000 টাকার মতন এক্সট্রা ভ্যাটের প্রয়োজন হয়। মাত্র একটা দুইটা কোম্পানির সুযোগ সুবিধা দেওয়ার জন্য এই 10,000 টাকা আমাদের উপরে বসায় দেওয়া হলো। আমরা আপ্রাণ চেষ্টা করার পর মাত্র 3,000 টাকা লেস করেছে। সমস্ত ব্যবসায়ীরা আগামী 1 মাসের মধ্যে বেকার হয়ে যাবে, কারণ আমরা কোনো মাল এখন আর ইম্পোর্ট করতে পারছি না। অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের উদ্বোধনী অনুষ্ঠানে এ প্রকল্পের পরিচালক বলেন, এনবিআর ব্যবসায়ী বান্ধব পদ্ধতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। আমরা দুইটা প্রসেস প্রথমে চালু করেছিলাম, একটা হলো রেজিস্ট্রেশন আর একটা রিটার্ন। রিটার্নের মধ্যে বিভিন্ন জনের সমস্যা, বিভিন্ন রকম সমস্যা ছিল, সেগুলো আমরা পর্যায়ক্রমে সংশোধন করেছি। এখন কিছু সমস্যা আছে, বড় বড় ট্যাক্স পেয়ারদের সমস্যা, সেগুলো আমরা সংশোধনের জন্য ইতিমধ্যে একটা সিস্টেম ডেভেলপ করেছি। করদাতার সকল প্রকার হয়রানি থেকে তাকে মুক্ত করার জন্য আমরা যত রকমের সুবিধা আনা দরকার সব ইনশাল্লাহ আনা হবে। বর্তমানে বাংলাদেশে মাথাপিছু স্টিলের ব্যবহার 40 কেজি। মধ্য আয়ের দেশ হিসেবে 2031 সালের মধ্যে মাথাপিছু 300 কেজি স্টিল ব্যবহারের লক্ষ্যমাত্রা পূরণে সরকারের নীতি সহায়তার গুরুত্ব তুলে ধরেন ব্যবসায়ীরা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। করোনা মহামারী মোকাবিলায় এখন পর্যন্ত সারা বিশ্বে $13 ট্রিলিয়ন ব্যয় হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ অন্তত $13 ট্রিলিয়ন খরচ করেছে কোভিড-19 ভাইরাস মোকাবিলার পাশাপাশি বিশ্ব অর্থনীতিকে স্থিতিশীল রাখতে। এ খবর প্রকাশ করেছে জাপানের নিক্কেই সংবাদপত্র। এর মধ্যে যুক্তরাষ্ট্রের চলতি মাসেই $90,000 কোটি প্রণোদনা ঘোষণা করেছে। শীর্ষ অর্থনীতির দেশগুলোর মাথাপিছু ঋণ আকাশ ছুঁয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, 2021 সালে বিশ্বের মোট ঋণ জিডিপি প্রবৃদ্ধির 125% পৌঁছাবে। জাতিসংঘ বলছে, চলতি অর্থ বছর বিশ্ব অর্থনীতি 5.5% উপরে সংকুচিত হবে। নতুন করে মন্দায় পড়বে অনেক দেশ। জাতিসংঘ জানায়, করোনা মহামারীর কারণে 2030 সালে বিশ্বে অতি দরিদ্র মানুষের সংখ্যা দাঁড়াবে 100 কোটিতে। মোটরসাইকেল শিল্পের বিকাশে সব রকম সহায়তা করবে সরকার। এসএমই ফাউন্ডেশন আয়োজিত অনলাইন সেমিনারে একথা জানান শিল্প সচিব। সেমিনারে সরকারের নীতিমালা সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা তা তদারকির দাবি জানান উদ্যোক্তারা। মোটরসাইকেল শিল্প বিকাশে সহায়ক শিল্পের বিকাশ ও গবেষণার তাগিদ দিয়েছেন আলোচকরা।
পোশাকের পাশাপাশি সম্ভাবনাময় একটি খাত হালকা প্রকৌশল শিল্প। এই শিল্প খাতের ৮ লাখ মানুষের কারিগরি দক্ষতার উপর ভর করে মোটরসাইকেল শিল্পের মতো ভারী শিল্প কারখানা মাথা তুলে দাঁড়ানোর সাহস যোগাচ্ছে। এরই মধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠান জোরে সোরে কাজ শুরু করেছে মোটরসাইকেল উৎপাদনে। সম্ভাবনা থাকলেও এখনও মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ তৈরিতে খুব একটা অগ্রগতি হয়নি। তাই সম্ভাবনা কাজে লাগাতে অনলাইন সেমিনারে আলোচকরা বলছেন, প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠানের গবেষণা ও হালকা প্রকৌশল শিল্পের দক্ষতা সমন্বয় করে সহায়ক শিল্প গড়ে তুলতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক মানের টেস্টিং ল্যাব স্থাপন করতে হবে। উদ্যোক্তারা বলছেন, অর্থ সহায়তা, নীতি সহায়তা প্রয়োজন। শিল্প গড়ে তোলার আগেই রাজস্ব আদায়ের চাপ যেন নাভিশ্বাস হয়ে না ওঠে, সেদিকেও খেয়াল রাখতে হবে। গভর্নমেন্টকে সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিকভাবে যে আপনার ম্যানুফ্যাকচারিং সেক্টরকে বাংলাদেশে আপনার এস্টাবলিশ করবেন, নাকি আপনার শুধু আপনার রেভিনিউ কালেকশন করে আপনার আমদানি করুক, ডিলারশিপের মাধ্যমে, এজেন্সির মাধ্যমে বিদেশি পণ্য বাজার তৈরি করুক, সেটা করবেন। আমরা যে আমাদের মেশিনে টেস্ট করে যে সার্টিফিকেট দিচ্ছি সেটা বিদেশিরা মানছে না। ওরা বলছে তোমার সরকার অনুমোদিত টেস্ট সার্টিফিকেট লাগবে। সেটার জন্য আমরা আবেদন করেছি। 2017 সালে আমরা প্রথম মোটরসাইকেল এক্সপোর্ট করেছি, কিন্তু আজকে পর্যন্ত কিন্তু সরকারি ভাবে কোনো সার্টিফিকেট পাইনি। মোটরসাইকেল খাতে প্রচুর কর্মসংস্থান সৃষ্টির প্রত্যাশা নীতি নির্ধারকদের। আমরা অটোমোবাইল সেক্টরের জন্য একটি পলিসি করছি, সেটি আমরা চূড়ান্ত করে ফেলবো। আমরা অল্টিমেটলি ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং করেছি, এটা আমরা আশা করছি যে জানুয়ারির মধ্যে এটা আমরা চূড়ান্ত করে ক্যাবিনেটে পাঠাতে পারবো। এক গবেষণা বলছে, মোটরসাইকেলের স্থানীয় বাজার আছে 2100 কোটি টাকার। রফতানি সম্ভাবনা কাজে লাগানো গেলে এই অঙ্ক বেড়ে যাবে কয়েক গুণ। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। তাড়াতাড়ি চলে এসেছে, অবস্থা খুবই খারাপ। নতুন করোনার ঝুঁকি নিয়েই ব্রিটেন থেকে দেশে ফিরলেন 2 শতাধিক যাত্রী। কোভিড নেগেটিভ সনদ থাকায় ছাড়া পেলেন সবাই। এবং করোনার ধাক্কায় দেশে নতুন করে দরিদ্র প্রায় 2 কোটি মানুষ, বেড়েছে কোটিপতির সংখ্যাও। এমন আয় বৈষম্যকে নিষ্ঠুর বলছেন পরিকল্পনা মন্ত্রী। এই ছিল এ সময়ের বাণিজ্যের। সঙ্গে থাকুন সময়।